প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি শাকিলা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকে আমি সম্মান তৃতীয় বর্ষের সরকারি অর্থ ব্যবস্থা বিষয়ের অধ্যায় 4 অর্থাৎ করের বোঝা বা বার্ডেন অফ ট্যাক্সেশন এই অধ্যায়টি নিয়ে আলোচনা শুরু করব। সরকারি অর্থব্যবস্থার যে 7টি অধ্যায় আছে সিলেবাসে অন্তর্ভুক্ত, তার মধ্যে এই করের বোঝা বা বার্ডেন অফ ট্যাক্সেশন এই চ্যাপ্টারটা এই অধ্যায়টি একটু আকৃতিটা একটু বড়। তো কাজে এই অধ্যায়টা আমাদের একটু সময় নিয়ে শেষ করতে হবে। তো এই অধ্যায়ের উপর আজকে আমাদের প্রথম ক্লাস অর্থাৎ লেকচার 1। করের বোঝা এই বিষয়ে যাওয়ার আগে আমাদের আসলে কর কি এই বিষয়টি একটু জানতে হবে। কর আসলে কি? আমি সংজ্ঞাটি বোর্ডে লিখেছি, আমি একটু পড়ে শোনাই তোমাদের। সেটা হচ্ছে জনসাধারণ কর্তৃক সরকারকে বাধ্যতামূলক দেয় অর্থ যা সরকার জনসাধারণের কল্যাণ, রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যবহার করে। অর্থাৎ কর হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ যা জনসাধারণকে অবশ্যই দিতে হয়, বাধ্যতামূলকভাবে দিতে হয়। কাকে? সরকারকে। এবং সরকার এই কর সংগ্রহ করে রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ, জনকল্যাণ, রাষ্ট্র পরিচালনা ইত্যাদি ব্যয়ভার মেটান এই করের সাহায্যে। তো কাজে কর অর্থনীতির রাজস্বের ক্ষেত্রে কর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আমরা আসি করের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা মূল কিছু বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কর রাজস্বের উৎস। সরকারের রাজস্ব সংগ্রহের যে কয়টি উৎস আছে তার মধ্যে কর হচ্ছে প্রধান উৎস। আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে সরকারের রাজস্বে 80% আসে বা শতকরা 80% আসে কর থেকে। বাধ্যতামূলক দেয়। কর একটি বাধ্যতামূলক দেয়, এটা কোনো জনসাধারণের বা প্রতিষ্ঠানের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে না। সরকার যদি নির্ধারিত হারে, সরকার যে হারে কর নির্ধারণ করে তা প্রদান করতে প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠান বাধ্য থাকে। প্রত্যক্ষ সুবিধার সাথে সম্পর্কহীন। কর প্রত্যক্ষ সুবিধার সাথে সম্পর্কিত নয়, অর্থাৎ আমরা কি পরিমাণ সুবিধা পাচ্ছি তার প্রেক্ষিতে সেই পরিমাণ কর আমরা সরকারকে দেব, এরকম কোনো বিধিমালা নেই। অর্থাৎ কোনো প্রত্যক্ষ সুবিধার ভিত্তিতে কর প্রদান করা যায় না। কর একটা বাধ্যতামূলক দেয়। জনস্বার্থে ব্যয়। করের মাধ্যমে আদায়কৃত অর্থ সাধারণত রাষ্ট্র পরিচালনা অর্থাৎ জনস্বার্থে সরকার ব্যয় করে থাকে। রাজস্ব নীতির হাতিয়ার। আমরা জানি যে যখন অর্থনীতিতে অস্থিতিশীলতা দেখা দেয়, যেমন মন্দা, মুদ্রাস্ফীতি ইত্যাদি এই ধরনের পরিস্থিতি দেখা দেয়, তখন সরকার রাজস্ব নীতির মাধ্যমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই রাজস্ব নীতির প্রয়োগের ক্ষেত্রে সরকার বেশ কিছু হাতিয়ার ব্যবহার করে, তার মধ্যে অন্যতম প্রধান হাতিয়ার হচ্ছে কর। কর প্রদান করে সাধারণ জনসাধারণ এবং প্রদান করে কাকে? সরকারকে। সুতরাং কর জনসাধারণ সরকারের মধ্যে সরাসরি একটা যোগসূত্র স্থাপন করে। অর্থাৎ করের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য হলো তা সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপনকারী হিসেবে কাজ করে। বিধিমালা পরিবর্তনযোগ্য। কর সংগ্রহ করা হয় রাষ্ট্রীয় ব্যয়ভার নির্বাহের জন্য। কাজেই করের রাষ্ট্রের একটি দেশের বা অর্থনীতির অবস্থার প্রেক্ষিতে কর প্রয়োগের নীতি বিধিমালা কি করা যায়? পরিবর্তন করা যায়। অর্থাৎ করের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটি কোনো স্থির নিয়ম অনুযায়ী চলে না, প্রয়োজন অনুযায়ী অর্থনৈতিক অবস্থা বিবেচনায় রেখে করের বিধিমালা পরিবর্তন করা যায়। এরপর সর্বশেষ বৈশিষ্ট্যটি কি লিখেছি, সেটা হচ্ছে নাগরিক দায়িত্ব। কর প্রদান করা আবশ্যিকভাবে প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আচ্ছা, এরপর আমি বলেছি চ্যাপ্টারটি অনেক একটু বড়, কাজে আমি এখন যে কয়টি লেকচার নিব, 4টা বা 5টা যে কয়টা প্রয়োজন হয়, প্রতি লেকচারে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো। যে বিষয়গুলো আমার আলোচনা করার খুব বেশি প্রয়োজন নেই বা তোমরা নিজেরা দেখলেই যথেষ্ট, সে বিষয়গুলো আমি হোমওয়ার্ক দিয়ে দেবো। যেমন আজকে একটা হোমওয়ার্ক আমি দেবো, সেটা হচ্ছে কর আদায়ের লক্ষ্য ও উদ্দেশ্য। আমি আশা করি এটা তোমরা যদি একটু নিজেরা দেখো সহজেই বুঝতে পারবে। এরপর যদি তোমরা বুঝতে না পারো আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, তবে আশা করি তোমরা এটা বুঝতে পারবে। আমি সময় নষ্ট না করে আমি পরবর্তী গুরুত্বপূর্ণ টপিকগুলোতে চলে যাই। আজকে এরপরে আমরা যে টপিকটি পড়বো সেটা হচ্ছে করের কানুন বা নীতিমালা। সাধারণত কর আদায়ে সরকার যে সকল নীতিমালা বা পদ্ধতি বা অনুসরণ করে সেগুলোকে বলা হয় কর আদায়ের নীতিমালা বা কানুন। তো এই কানুনগুলো বিভিন্ন ভাগে ভাগ করা যায়।
অর্থনৈতিক জনক অ্যাডাম স্মিথ, অর্থনৈতিক জনক আমরা জানি অ্যাডাম স্মিথ, তিনি মনে করতেন যে কর আদায়ের ক্ষেত্রে, কর সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই 4টি কানুন বা নিয়ম নীতি পালন করা প্রয়োজন। তো অ্যাডাম স্মিথের এই 4টি কানুনকে আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে প্রথমত সামর্থ্য বা সমতার কানুন, সামর্থ্য বা সমতার কানুন। দ্বিতীয়ত নিশ্চয়তার কানুন। তৃতীয়ত সুবিধার কানুন। চতুর্থত মিতব্যয়িতার কানুন। এখন সামর্থ্য বা সমতার কানুন, সামর্থ্য ও সমতার কানুনটি হচ্ছে এমন যে অ্যাডাম স্মিথ মনে করছেন যে কর নির্ধারণ বা কর হার প্রত্যেক নাগরিকের সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করা উচিত। অর্থাৎ এক্ষেত্রে ধনীর ক্ষেত্রে যে হারে কর আরোপ করা হবে, গরিবের ক্ষেত্রে তার চেয়ে কম হারে আরোপ করা হবে। অর্থাৎ প্রত্যেকের সামর্থ্যের ভিত্তিতে কর হার যদি আরোপিত হয় তাহলে কি হবে, একটা প্রগতিশীল কর ব্যবস্থা গড়ে উঠবে এবং কারোর মধ্যে কোনো অসন্তোষ থাকবে না বিধায় সর্বোচ্চ পরিমাণ কর রাজস্ব সংগ্রহ করা সম্ভব হবে। তাই অ্যাডাম স্মিথ মনে করছেন যে কর রাজস্ব সংগ্রহের পদ্ধতিতে প্রগতিশীলতা আনয়নের জন্য অবশ্যই সামর্থ্যের ভিত্তিতে বা সমতার ভিত্তিতে কর হার নির্ধারণ করা উচিত। দ্বিতীয়ত কানুন হচ্ছে নিশ্চয়তার কানুন। এই কানুনের উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব নিশ্চিত করা, সর্বোচ্চ পরিমাণ রাজস্ব নিশ্চিত করা। এই জন্য সর্বোচ্চ পরিমাণ রাজস্ব সংগ্রহের উৎস এক্ষেত্রে কি করতে হবে, খোঁজ করতে হবে। ঠিক আছে, তো অ্যাডাম স্মিথ বলছেন যে নিশ্চয়তা, যদি সর্বোচ্চ পরিমাণ রাজস্বের নিশ্চয়তা আমরা চাই বা সরকার চায়, সেক্ষেত্রে কি করতে হবে, কারণ যে পদ্ধতিতে কর সংগ্রহ করা হবে, কর হার কি পদ্ধতিতে সংগ্রহ করা হচ্ছে এবং এই কর কোথায় কোথায় প্রয়োগ করা হচ্ছে ইত্যাদি সকল বিষয়ে তথ্যাদি যদি নিশ্চিতভাবে করদাতাকে অবহিত করা যায়, অর্থাৎ জনসাধারণের কাছে যদি সকল তথ্যের নিশ্চয়তা প্রদান করা যায়, সেক্ষেত্রে কর প্রদানের অর্থাৎ সরকারের কর আদায়ের হার বৃদ্ধি করা সম্ভব। অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ কর রাজস্ব আদায়ের নিশ্চয়তা পাওয়া যাবে যদি কি করা যায়, এই তথ্যের নিশ্চয়তা করদাতাকে প্রদান করা যায়। পরবর্তী কানুনটি হচ্ছে সুবিধার কানুন। সুবিধা, এটা হচ্ছে যদি করের হিসেব নিকাশ, অ্যাডাম স্মিথ মনে করছেন যে কর প্রদানের হিসেব নিকাশ বা করের যে হিসেব সেটা যদি অনেক বেশি জটিল হয়, হিসাব নিকাশটা যদি সুবিধাজনক না হয়, তাহলে কর রাজস্ব সংগ্রহিত আশানুরূপ হবে না। সুতরাং যদি কর প্রদানের পদ্ধতি, করের হিসেব নিকাশের যে সমীকরণ, সেগুলো যদি জটিল না হয়ে অনেক সহজ হয়, সুবিধাজনক হয়, তবে সেক্ষেত্রে কি হবে, জনসাধারণ কর প্রদানে উৎসাহী হবে। সাধারণত দেখা যায় যে যদি কর সংগ্রহের যে পদ্ধতি বা কর প্রদানের যে পদ্ধতি তা যদি অনেক জটিল হয়, হিসাব নিকাশটা যদি অনেক বেশি জটিল হয়, সেক্ষেত্রে হয় কি, কর প্রদানের সামর্থ্য আছে এরকম অনেক ব্যক্তিবর্গের কর প্রদান করতে আগ্রহী হন না, শুধুমাত্র জটিলতার কারণে। কাজেই সুবিধার ভিত্তিতে যদি হিসাব নিকাশের সুবিধার ভিত্তিতে যদি কর প্রদানের পদ্ধতি পরিচালনা করা যায়, সেক্ষেত্রে কি হবে, অধিক পরিমাণে কর রাজস্ব আদায় করা সম্ভব হবে। অ্যাডাম স্মিথের সর্বশেষ কানুনটি হচ্ছে মিতব্যয়িতার কানুন। এক্ষেত্রে অ্যাডাম স্মিথ বলতে চেয়েছেন যে কর প্রদানের যে কর সংগ্রহের যে মোট পদ্ধতি বা টোটাল যে প্রসিডিউরটা আছে, সেটা যদি মিতব্যয়িতার মাধ্যমে করা যায়, অর্থাৎ কর সংগ্রহের পদ্ধতিতে যদি অধিক ব্যয় না করা যায়, তাহলে সেটা কর রাজস্বের ক্ষেত্রে অনেক বেশি ভালো হয় বা কর রাজস্বের ক্ষেত্রে সংগ্রহের যে উদ্দেশ্য তা অনেক ভালোভাবে পালিত হওয়া সম্ভব হয়। কারণ হচ্ছে যদি কর সংগ্রহ করতে গিয়ে যে পরিমাণ কর রাজস্ব আদায় করা হচ্ছে তার চেয়ে বেশি খরচ হয়ে যায়, তাহলে এই সংগৃহীত কর আসলে জনকল্যাণে খুব একটা কাজে আসবে না। অর্থাৎ আয়ের চেয়ে যদি ব্যয়টা বেশি হয়ে যায়, তবে এই রাজস্ব রাষ্ট্রের উন্নয়ন কার্যে ব্যবহার করা যাবে না। তো সেজন্য যে অ্যাডাম স্মিথ বলতে চেয়েছেন যে কর প্রদানের পদ্ধতি এমন হতে হবে যেন মিতব্যয়িতার কানুন অনুসরিত হয়। সেজন্য তিনি বলেছেন যে এই জন্য প্রশাসনিক ব্যবস্থা, যে কর সংগ্রহের যে প্রশাসনিক ব্যবস্থা আছে, সেটা অনেক দক্ষ হতে হবে এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে যেন এই মিতব্যয়িতার কানুন পালিত হতে পারে।
এই তো গেল অ্যাডাম স্মিথ প্রণীত 4টি কানুন। অ্যাডাম স্মিথের এই 4টি কানুনের পরেও আধুনিক অর্থনীতিবিদগণ মনে করছেন যে আরো কিছু কানুন, কর সংগ্রহের ক্ষেত্রে আরো কিছু কানুন থাকা উচিত। সেগুলো কি কি আমরা একটু শুনে নিই। সেটা হচ্ছে প্রথমত উৎপাদনশীলতার কানুন, স্থিতিস্থাপকতার কানুন, সরলতার কানুন, বিভিন্নতার কানুন। উৎপাদনশীলতার কানুনটি সম্পূর্ণ উৎসের সাথে সম্পর্কিত। এক্ষেত্রে এই কানুনের মূল প্রতিপাদ্য হচ্ছে যে কর সংগ্রহ করার ক্ষেত্রে অধিক পরিমাণ উৎসের উপর নির্ভর করতে হবে। সেক্ষেত্রে করের হারের পরিমাণ না বাড়িয়ে অধিক সংখ্যক ব্যক্তি করের আওতায় আনতে হবে। সামর্থ্যের ভিত্তিতে করের হারের পরিমাণ কম বেশি করে অধিক সংখ্যক ব্যক্তিকে করের আওতায় আনতে হবে। করের হারের পরিমাণ বাড়িয়ে না দিয়ে মুষ্টিমেয় জনগণের উপরে যদি করের হারের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে আসলে যে কর রাজস্ব সংগ্রহ সঠিকভাবে হয় না, এবং যার ফলে কর রাজস্ব যে উদ্দেশ্যে ব্যয় করা হবে সেই উদ্দেশ্যও সাধিত হয় না। কাজেই অধিক পরিমাণে কর হার না বাড়িয়ে অধিক পরিমাণ জনগণকে করের আওতায় আনার মাধ্যমে কর রাজস্ব বৃদ্ধি করতে কর রাজস্ব বৃদ্ধি করা সম্ভব, যা উৎপাদনশীলতা কানুনের মূল প্রতিপাদ্য। পরবর্তী, স্থিতিশীলতার কানুন। স্থিতিশীলতা আমরা জানি, স্থিতিশীলতা বলতে বোঝা যেটা বাড়ানো কমানো সম্ভব হয়। কর হার যদি এমনভাবে নির্ধারণ করা থাকে যে যার কোনো পরিবর্তন করা সম্ভব না, তবে সেক্ষেত্রে কি হয়, বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়। যেমন অর্থনীতি যদি মন্দা বিরাজ করে এবং অথবা অর্থনীতিতে যদি অধিক সমৃদ্ধি বিরাজ করে, দুক্ষেত্রেই কিন্তু স্থির কর হার দুই রকম প্রভাব ফেলবে। তো যেটা মন্দার ক্ষেত্রে যে প্রভাব হবে, সমৃদ্ধির ক্ষেত্রে ঠিক তার বিপরীত প্রভাব হবে। তো কাজেই যদি কর হারটা এরকম স্থির হয়, কর প্রদানের বিধিমালা যদি এরকম স্থির হয়, তবে তা কি হবে, কর রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে কখনো কখনো বিরূপ প্রভাব ফেলবে। কাজেই কর রাজস্ব বা কর রাজস্ব আদায়ের পদ্ধতি বা কর হারের স্থিতিস্থাপকতা থাকতে হবে। অর্থাৎ মন্দার সময় হার কমিয়ে ফেলতে হবে, সমৃদ্ধির সময় প্রয়োজনে সেই হার বাড়াতে হবে। অর্থাৎ জাতীয় আয়ের পরিমাণ যদি বাড়ে, বিনিয়োগ প্রবৃদ্ধি যদি বাড়ে, সেক্ষেত্রে করের হার বাড়াতে হবে, এবং যদি বিপরীত ঘটনা ঘটে সেক্ষেত্রে করের হার কমিয়ে আনতে হবে। এভাবে যদি স্থিতিস্থাপকতা বিরাজ করে কর প্রদান পদ্ধতিতে, সেক্ষেত্রে কি হবে, অধিক পরিমাণে রাজস্ব আদায় করা সম্ভব হবে। 7 নম্বর কানুনটি হচ্ছে সরলতার কানুন। এটা অনেকটা সুবিধার ক্ষেত্রে আমি কিছুটা বলে ফেলেছি। সুবিধার ক্ষেত্রে হচ্ছে কার কি সুবিধা অনুযায়ী সরল সিস্টেমে যেন কর প্রয়োগ করা, কর সংগ্রহ করা হয়। এক্ষেত্রে এই সরলতা হচ্ছে যে করের সম্পূর্ণ হিসাব নিকেশের মধ্যে থাকতে হবে অনেক বেশি সরলতা থাকলে কি হবে, কর প্রদানের সক্ষম এরকম কোনো ব্যক্তি কি হবে না, কর প্রদান থেকে পিছপা হবে না, প্রত্যেকে কর প্রদানে আগ্রহী হবে। কিন্তু যদি কর প্রদানের পদ্ধতি অনেক বেশি সোপান সমৃদ্ধ হয় বা অনেক বেশি স্টেপ পার হয়ে কর প্রদান করতে হয় এবং হিসাব নিকাশ যদি অনেক বেশি জটিল হয় বা সরলতা যদি না থাকে, সেক্ষেত্রে কি হবে, কর আদায়ের ক্ষেত্রে কি হবে, যে পরিমাণ কর সংগ্রহ করতে পারার কথা, অর্থাৎ যে পরিমাণ কর সংগ্রহ সরকারের টার্গেট থাকে, তা অর্জিত হবে না। সর্বশেষ কানুনটি হচ্ছে বিভিন্নতার কানুন। নামটি শুনলে বোঝা যায়, সেটা হচ্ছে যে কর রাজস্বের ক্ষেত্রে নির্দিষ্ট মুষ্টিমেয় ব্যক্তি প্রতিষ্ঠান বা উৎসের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে বা নির্ভরশীল না হয়ে একাধিক উৎসে সংগ্রহ করতে হবে। সরকারকে একাধিক উৎসকে করের আওতায় আনতে হবে। এর ফলে কি হবে, একাধিক উৎস যদি করের আওতায় আসে, তাহলে করের পরিমাণ, মোট আকার বৃদ্ধি পাবে, যার ফলে জনকল্যাণমূলক কর্মকাণ্ড সরকার বিস্তৃত করতে পারবে। তো এই কানুনগুলো বা নিয়ম নীতি যদি সরকার কর সংগ্রহের ক্ষেত্রে প্রয়োগ করে, তাহলে কর সংগ্রহের পরিমাণ বাড়ে, অর্থাৎ সরকার যে পরিমাণ কর সংগ্রহের টার্গেট করে তা পূরণ হয়, এবং এর ফলে কি হয়, সরকার যেসব খাতে খরচ করে, জনসাধারণের জনকল্যাণ, রাষ্ট্র পরিচালনা, কল্যাণমূলক কর্মকাণ্ড, এ সকল ক্ষেত্রে অর্থ ব্যয় করা সরকারের পক্ষে সহজ হয়। অর্থাৎ কর রাজস্বের উপর যেহেতু সরকারের কর্মকাণ্ড অনেক বেশি নির্ভরশীল হয়, তাহলে সরকারের কর্মকাণ্ড সঠিকভাবে গতিশীল করার জন্য এই কানুনগুলো মেনে কর রাজস্ব সংগ্রহ করা যায়, তবে তা কি হয়,
সরকারের ব্যবস্থা অনেক বেশি, সরকারি অর্থ ব্যবস্থা অনেক বেশি সচল থাকে। তো আজকে আমরা ক্লাস এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের অন্যান্য টপিকগুলো নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।